আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিমুল রানা। বর্তমানে কর্মরত আছি চিফ ফিনান্সিয়াল অফিসার অ্যান্ড ট্রেনার হিসেবে ইলান আইটি ইনস্টিটিউটে এবং ফাউন্ডার অ্যাট ইউথফুল ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ ওয়েএফবি, যেটা আমরা সকলেই পরিচিত এবং পরিচিত একটা কমিউনিটি, যেখানে সম্পূর্ণ ফ্রিতে সপ্তাহে 2টা করে ক্লাস রবিবার এবং বুধবার নিয়মিত হয়ে থাকে। এবং ইলান আইটি ইনস্টিটিউটে আমি আউট অফ মার্কেট প্লেসের উপর ক্লাস নিয়ে থাকি। আমার এই প্লেলিস্টটা আমি ইদানিং একটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে। আমার এই প্লেলিস্টটা আপনি যদি কমপ্লিট করেন, আউট অফ মার্কেট প্লেস সম্পর্কে একটা ভালো একটা ধারণা নিতে পারবেন এবং এই ধারণা নিয়ে আপনি মার্কেট প্লেসের বাহিরে আউটরিচ প্রক্রিয়াটা খুব সহজ হবে এবং প্লেলিস্টটা সম্পূর্ণ সকলের জন্য উন্মুক্ত থাকবে। তো আশা করা যায় এখান থেকে আপনি ভালো কিছু নিয়ে আপনি আউটরিচ করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রথমেই শুরু করি, যেহেতু প্লে লিস্টের প্রথম ভিডিও, তো আজকে আমরা বেসিক জিনিসগুলো জানবো যে আউট অফ মার্কেট প্লেস বলতে কি বোঝায় এবং আউট অফ মার্কেট প্লেসের একদম বেসিক কনসেপ্ট। সো এখানে একটা প্রেজেন্টেশন খুব সহজে আমি ক্যানভাতে মেক করে রাখছি। তো প্রেজেন্টেশনটা জাস্ট বোঝানোর সুবিধার্থে, এছাড়াও খাতা কলম আছে, পাশে খাতা কলমে আমরা লেখালেখি করবো এবং জানবো, বুঝবো, বোঝার ট্রাই করব। তো প্রথম প্লে লিস্টের প্রথম যে টেমপ্লেটটা সুন্দর করে লেখা আছে যে আউট অফ মার্কেট প্লেস ওভারভিউ, হোয়াট আউট অফ মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং, প্রেজেন্টেড বাই শিমুল রানা, যেটা একটু আগে এক্সপ্লেনেশন করলাম আমি এবং আমার সম্পর্কে। তো দেখেন যে আউট অফ মার্কেট প্লেসে সর্বপ্রথম যে জিনিসটা আসে, কেন আমরা আউট অফ মার্কেট প্লেসে আসবো, তাই না? আর এবং আউট অফ মার্কেট প্লেস কেনই বা এতটা জনপ্রিয়? মার্কেট প্লেসের মধ্যে যে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো আছে তার মধ্যে হচ্ছে ফাইবার এবং হচ্ছে আপওয়ার্ক। এই দুইটা ব্যতীত আমরা তেমন একটা কাজ করা হয়ে ওঠে না সচরাচর, বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপার, এই প্ল্যাটফর্মগুলোতে আমরা খুবই জনপ্রিয়। বাট এই প্ল্যাটফর্মগুলোর বাহিরে সবচেয়ে মোস্ট জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম হচ্ছে, সেটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। তো কেন আউট অফ মার্কেট প্লেস জনপ্রিয়, সেটা আমরা হয়তো বা নিঃসন্দেহে নিজেকে প্রশ্ন করলেই আমরা এই উত্তরটা পেতে পারি। তো আউট অফ মার্কেট প্লেসে শুরু করার আগে আমাদেরকে যে জিনিসগুলো জানা লাগবে এবং যে জিনিসগুলো আসলে আমাদের প্রয়োজন জানার জায়গা থেকে, সেটা আমরা আজকে ক্লাসে দেখানোর ট্রাই করব। তো দেখেন যে আউট অফ মার্কেট প্লেসে আমরা প্রথমে 3টা ভাগে ভাগ করেছি, ডিফাইন করেছি। তো প্রথম ভাগটা হচ্ছে হোয়াট অ্যান্ড হোয়াই আউট অফ মার্কেট প্লেস। হোয়াট অ্যান্ড হোয়াই আউট অফ মার্কেট প্লেস, দ্যাট মিনস কি এবং কেন আউট অফ মার্কেট প্লেস। সেকেন্ড ভাগটাতে আমরা ডেফিনেশন রেখেছি এভাবে যে বেনিফিটস অফ আউট অফ মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ে আউট অফ মার্কেট প্লেসের বেনিফিটগুলো কী কী। স্টেপ টু স্টার্ট সাকসেস, আসলে আমাদেরকে কিভাবে শুরু করে কিভাবে সাকসেসে আমরা যেতে পারি, সেটার একটা রোড ম্যাপ বা ট্র্যাক ধরা যেতে পারে, যে যেটা দেখানো হবে আর কি ইনশাল্লাহ। তো প্রথম যে প্রশ্নটা, হোয়াট অ্যান্ড হোয়াই আউট অফ মার্কেট প্লেস, সেটার আমরা চলে যাই। তো দেখেন যে হোয়াট অ্যান্ড হোয়াই আউট অফ মার্কেট প্লেস, এই জায়গাতে 4টা পয়েন্ট আমি সুন্দর করে লিখে রাখছি বোঝানোর সুবিধার্থে। তো পয়েন্টগুলো যদি আমরা এক্সপ্লেনেশন করি, খুব সহজে আমরা বলতে পারবো এবং ধরতেও পারবো। দেখেন প্রথম পয়েন্টটাতে লেখা আছে ফ্রিডম ফ্রম প্ল্যাটফর্ম ফিস। আমাকে বুঝতে হবে এটার মানে বোঝাচ্ছে কি, আসলে কি মিনিং এটার মানে। তো ফ্রিডম ফ্রম প্ল্যাটফর্ম থিংস, দ্যাট মিনস আমরা যেটা জানি সচরাচর, যেমন ফাইবার বা আপওয়ার্কে কাজ করতে গেলে একটা প্ল্যাটফর্মে, এই প্ল্যাটফর্মে আমরা ফি দিয়ে থাকি। যেরকম ফাইবারে ধরে নেন, ফাইবারে যখন আমরা $100 একটা অর্ডার পাই, সেক্ষেত্রে আমরা 20% কিন্তু রিডিউস হয়ে আমরা পেমেন্টটা পাচ্ছি কত, $80 মতন পাচ্ছি। তার মানে একটা $100 কেউ সার্ভিস যদি আমাকে অর্ডার করে, সেটা যখন আমি ফুলফিল কমপ্লিট করব, তখন আমরা কি পাচ্ছি, সেটা কিন্তু 18, তার মানে $80 আমরা পেয়ে যাচ্ছি। এখানে $20 কিন্তু রিডিউস হয়ে কোথায় যাচ্ছে, ফাইবার মার্কেট প্লেস সেটা কিন্তু আমার থেকে নিচ্ছে। ফাইবার মার্কেট প্লেস সেটা আমার থেকে নিচ্ছে, সেই পয়েন্টটাই কিন্তু আমরা এখানে বলার ট্রাই করেছি কি, ফ্রিডম ফ্রম প্ল্যাটফর্ম ফিস, যেটা আউট অফ মার্কেট প্লেসে। আউট অফ মার্কেট প্লেসে যেহেতু ডিরেক্ট কমিউনিকেশন, আউট অফ মার্কেট প্লেস দ্যাট মিনস আপনি ডিরেক্ট কমিউনিকেশন করতেছেন কার সাথে, একজন বিজনেস ওনারের সাথে অথবা একটা ক্লায়েন্টের সাথে। ক্লায়েন্ট কখন হচ্ছে, যখন একজন মানুষের সাথে আমরা বা একজন বিজনেস ওনারের সাথে যখন আমরা পার্টিসিপেট করব কোনো কাজে বা প্রজেক্টে কর্মরত থাকবো, তখন আমরা তাকে ক্লায়েন্ট বলে সম্বোধন করব, আদারওয়াইজ একজন বিজনেস ওনার বলে আমরা সম্বোধন করে থাকি। তো দেখেন কি হচ্ছে, ফাইবারের যে ফিটা দিচ্ছেন আপনি $20, $20, সেটা কিন্তু আউট অফ মার্কেট প্লেসে দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ আউট অফ মার্কেট প্লেসে এটা ধরে নেন আমি, এবং এটা হচ্ছে আমার ক্লায়েন্ট। ক্লায়েন্ট দ্যাট মিনস যার সাথে আমি কাজ করছি। কোনো একটা $100
যদি আমি প্রজেক্ট করি বা কোনো একটা সার্ভিস যদি আমি প্রোভাইড করি, সে আমাকে কিন্তু $100 দিচ্ছে। সেটা কিভাবে দিচ্ছে? বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে? সেক্ষেত্রে আমাদের $100 আমরা $100 পাচ্ছি। আবার কিছু কিছু ক্ষেত্রে $2-1 বা সামথিং কিছু ফ্রি কাটতেছে। সেটা কে প্রোভাইড করছে? যিনি কাজটা আমাকে দিচ্ছে সে প্রোভাইড করতেছে। যেমন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে যদি আমি টাকা নিই মোবাইল ওয়ালেটে, তাহলে উইথাউট ফ্রি আমরা কিন্তু টাকাটা কিন্তু ক্লায়েন্টের কোনো টাকা পয়সা লাগতেছে না, সেই টাকাটা পাঠাতে ওয়াইজের সেন্ড করতে গেলেও সে কোনো টাকা পয়সা লাগতেছে না। বাট পায়োনিয়ার বা আদার্স কিছু প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মগুলোর পেমেন্ট গেটওয়েগুলো যখন আমরা ইউজ করি তখন ট্রানজ্যাকশন একটা কস্ট কাটে, সেটা $2 থেকে $5 মতন ইন অ্যাভারেজ। বাট এরকম না যে $20 বা $20 মতন কাটবে কোনো একটা $100 প্রজেক্ট থেকে। সো ফর দ্যাট আমরা প্রথম পয়েন্টটা খুব সহজে বুঝতে পারলাম যে আউট অফ মার্কেট প্লেস ফ্রিডম ফ্রম প্ল্যাটফর্ম ফিস। এই পয়েন্টের মানে যে জিনিসটা দাঁড়ালো তাহলে হচ্ছে কি আমাদের কোনো ফিস দেওয়া লাগছে না, ডিরেক্ট কমিউনিকেশন হচ্ছে, যে যত ডলারের ডিল হচ্ছে বা বাজেট হচ্ছে সেই ডলার বা প্রজেক্ট বেস আমরা কিন্তু ওই পেমেন্টটা পুরোটাই নিতে পারতেছি। এবং এখানে কিন্তু আমাকে ওই সময় বা অপেক্ষার কিছু বিষয় থাকতেছে না। ক্লায়েন্ট যখন দিচ্ছে হয়তো বা ওভারভিউ আমরা হচ্ছে 2 থেকে 5 দিন, কোনো কোনো ক্ষেত্রে ইনস্ট্যান্টলি আমরা পেমেন্টটা নিতে পারতেছি। সেকেন্ড পয়েন্টটা আসছে যে ফুল কন্ট্রোল ওভার ওয়ার্ক প্রজেক্ট। ফুল কন্ট্রোল ওভার ওয়ার্ক প্রজেক্ট, কিছু কিছু কাজে আপনি দেখবেন যে ফাইবারে আসলে তেমন একটা কমিউনিকেশন করতে পারি না। আমি এখানে আসলে আউট অফ মার্কেট প্লেসের বেনিফিট এবং হোয়াট এবং হোয়াই এই পয়েন্টের মধ্যে থেকে আমরা কেন এজেন্টসগুলো এক্সপ্লেনেশন করছি, এক্সপ্লেনেশন করার একটা উদ্দেশ্য মার্কেট প্লেস দিয়ে আমাকে এক্সপ্লেনেশন করতে হবে। কারণ আমরা যে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা কোথায় কাজ করি? মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস। তো আমাকে ডিফারেন্সটা করতে হলে মার্কেট প্লেসকে দিয়েই বুঝে আমাকে ডিফারেন্সটা বুঝতে হবে। তো মার্কেট প্লেসে কী হয়, কোনো কোনো কাজের ক্ষেত্রে প্রজেক্ট ধরে নেন, একটা প্রজেক্ট পেয়েছেন আপনি ইউটিউব এসইও, সামহাও ইউটিউব এসইও কাজ পেয়েছেন, 10টা ভিডিও এসইওর জন্য আপনি $100 চার্জ করেছেন ফাইবারে, এবং সেক্ষেত্রে আপনি $80 পাচ্ছেন আফটার ওয়ার্ক কমপ্লিট, মানে কাজ কমপ্লিট হওয়ার পরে। বাট এই জায়গাতে কিছু কিছু জায়গাতে মনে হচ্ছে যে আসলে আপনার টাইটেলটা চেঞ্জ করার প্রয়োজন, বা থাম্বনেইলটা আপনি অ্যাডিশনাল কিছু সার্ভিস দেওয়ার প্রয়োজন। এবং এই যে টোটাল প্রজেক্টের একটা শক্তপোক্ত আপনার হচ্ছে স্ট্যান্ড, মানে শক্তি থাকার যে জিনিসটা থাকে, সেটা হয়তো আমরা ফাইবারে কিন্তু একটা রিকমেন্ড অথবা ফাইবারের যে জিনিসগুলো থাকে যে আমার একটা গিগে আমি এই সার্ভিসগুলো প্রোভাইড করি, এই ব্যতীত যখন আমি সার্ভিস দিতে যাব বা এইটা দেখেই কিন্তু সেলার কিন্তু আমাকে অর্ডার করতেছে, বায়ার কিন্তু আমাকে অর্ডার করতেছে। অ্যাজ এ সেলার আমি কি করতেছি? আমি আমার গিগে যা রিপ্রেজেন্ট করতেছি তাই শুধু দেওয়ার ট্রাই করতেছি। যদি আমি অ্যাডিশনাল কিছু দিতে যাই তাহলে আমাকে চার্জ করতে হচ্ছে, এবং আবার কিন্তু কনভারসেশন করতে হচ্ছে। অনেক সময় এই চার্জ বা কনভারসেশনের মাধ্যমে কি হচ্ছে, আমি একটা ক্লায়েন্ট হারিয়ে ফেলতেছি বা ফাইবারের অর্ডার থেকে আমরা কিন্তু দূরে সরে যাচ্ছি। বাট আউট অফ মার্কেট প্লেসে আপনি সুন্দর করে এক্সপ্লেনেশন করতে পারবেন। কোথায়? সেটা মিটিংয়ে, সেটা কনভারসেশনে, অথবা ডিরেক্ট কলে। এই 3টা জায়গা ব্যতীত আরও অনেক জায়গায় আপনি কিন্তু অন্যভাবে প্রোভাইড করতে পারতেছেন, যে প্রিভিয়াস ওয়ার্ক থেকে শুরু করে আপনি প্রিভিয়াস কি করেছেন, প্রিভিয়াস কোন ক্লায়েন্টের জন্য ইউটিউব এসওর কেমন রেজাল্ট এনেছেন, আনুষঙ্গিক লিঙ্ক থেকে শুরু করে যা যাবতীয় অনেক তথ্য কিন্তু আউট অফ মার্কেট প্লেসে খুব স্বাচ্ছন্দ্য বোধের জায়গা থেকে আপনি কিন্তু প্রোভাইড করতে পারবেন। বাট মার্কেট প্লেসে সেটা আসলে হয়ে ওঠে না, কারণ হচ্ছে মার্কেট প্লেসের লিঙ্ক প্রোভাইড করা, কাজ হওয়ার পূর্বে যে কোনো থার্ড পার্টি লিঙ্ক বা কোনো রিসোর্স শেয়ার করা আসলে খুবই কষ্টসাধ্য হয়ে যায়, অ্যাকাউন্টের জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা স্বাচ্ছন্দ্যবোধের জায়গা থেকে আউট অফ মার্কেট প্লেসটাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নিয়েছি, যার জন্য আমরা সহজে এক্সপ্লেনেশন করেছি যে ফুল কন্ট্রোল ওভার ওয়ার্ক প্রজেক্ট। স্ট্রঙ্গার ক্লায়েন্ট রিলেশনশিপ, স্ট্রঙ্গার ক্লায়েন্ট রিলেশনশিপ, এই কথাটার এক্সপ্লেনেশন কি আসতেছে দেখেন। আমরা কিন্তু সবাই চেষ্টা করি যে লং টার্ম কাজ করার জন্য, আমরা সবাই চেষ্টা করি কোথায়? লং টার্ম কাজ করার জন্য। এই লং টার্ম কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে? একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। তো এই রিলেশনশিপ বিল্ড আপ করতে হলে কি করতে হবে? একজন বিজনেস ওনার, নট অনলি একজন বিজনেস ওনারের শুধু ওই ইউটিউব এসইও করে আমি শেষ করে আসছি তা না, ইউটিউব এসইও ব্যতীত একজন বিজনেস ওনারের তার আর কতগুলো প্ল্যাটফর্ম আছে, হতে পারে ইউটিউব আছে, হতে পারে টিকটক আছে, হতে পারে ফেসবুক আছে, এদিকে গুগল অ্যাডভার্টাইজিংও চালাতে পারে, ওয়েবসাইটের কাজ দিতে পারে বা ওয়েবসাইট থাকতে পারে। তো একজন প্ল্যাটফর্ম বা একজন বিজনেস ওনারে অনেকগুলো প্ল্যাটফর্ম থাকে। এই প্ল্যাটফর্মগুলো যখন আমরা মনিটরিং করব, যেমন আমি ইউটিউবে এসও সার্ভিস প্রোভাইড করতেছি, সেই সাথে যদি ফেসবুক টিকটকগুলো দেখে মনিটরিং করে আমি যদি তাকে গাইড করতে পারি এবং বিজনেস কনসালটেন্ট দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমি চার্জ
বাট টাকার অঙ্কটার পরে আসি, বাট রিলেশনশিপের যে জায়গাটা সেটা কিন্তু আমরা কিন্তু খুব শর্টলি কিন্তু ক্লোজ টুগেদার করতে পারি। কারণ ফাইবারে কি রিকমেন্ডগুলো থাকে, ফাইবারে অ্যাজ এ সেলার আমি একটা গিগ রিপ্রেজেন্ট করছি, আমি এই সার্ভিস সেল করতেছি। অ্যাজ এ বায়ার কেউ একজন আমার গিগ বা আমার সার্ভিসটা পছন্দ হয়ে অর্ডার করতেছে, দেন ওয়ান কাইন্ড অফ অর্ডারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আসলে সেই জিনিসটা ব্যতীত বা সেই যে ব্র্যান্ডিংটা ব্যতীত, কারণ আমার প্রাইভেট প্রোফাইল তো আমি তো ইউটিউব এসও দিয়ে কমপ্লিট করে রেখেছি, চ্যাটটা গিয়ে জায়গায় যে নিউ সেলার, বাট এটা ব্যতীত অন্য আনুষঙ্গিক সার্ভিস বা অন্য কিছু নিয়ে কথা বলতে গেলে আমাদের একটু ইতস্তবোধ অথবা বায়ার যিনি যিনি আসলে আমাদেরকে কাজ প্রোভাইড করবে সে আসলে আমাদের প্রোফাইলটা দেখে আসলে এরকম কোনো একটা ডিপলি নলেজ থাকে না যে আসলে আমি কী কী জানি, কী কী সার্ভিস প্রোভাইড করব। তো এই জায়গা থেকে আসলে আউট অফ মার্কেট প্লেস আমি যখন একটা বিজনেস ওনার বা একজন বিজনেস ওনারের সাথে কাজ করব বা একজন ক্লায়েন্টের সাথে কাজ করব, তখন তার অ্যাক্টিভ প্ল্যাটফর্মগুলো দেখে তাদেরকে আমরা কিন্তু আমাদের যে অল্টারনেটিভ সার্ভিস অথবা টিম ওয়ার্ক বা আমার টিমের যারা আছে এই বেস্ট সার্ভিসগুলো আমরা প্রোভাইড করতে পারি। ধরে নিন আমি ইউটিউব এসো এবং ফেসবুকটা কমপ্লিটলি জানি, বাট হচ্ছে টিকটক এবং ওয়েবসাইট গুগল এই কাজগুলো জানি না। বাট আমার যদি মনে হয় ইমপ্রুভমেন্টের জায়গা থেকে ওয়েবসাইট বা গুগল অথবা টিকটক যে কোনো একটা প্ল্যাটফর্মের আমি সার্ভিস প্রোভাইড করতে পারবো এবং সে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে যে এই সার্ভিসটা নেওয়ার জন্য, সেটা কিন্তু আমরা ডিসকাশন করতে পারি এবং বিজনেস কনসালটেন্ট হিসেবে আমি আমার টিমমেটদেরও কাজ করাতে পারি অথবা আমি মিটিংয়ে গিয়ে কাজটা নিতে পারি। তো এই জায়গা থেকে আমরা আউট অফ মার্কেট প্লেসটাকে খুব সহজে অ্যাকসেপ্ট করি এবং এটার যে ব্রড ম্যাচ যে যে জায়গাটা বা প্লেসমেন্টটাকে সেটাকে আমরা কিন্তু ওই এখন উপলব্ধি করতেছি এবং ডে বাই ডে আমরা কিন্তু আউট অফ মার্কেট প্লেসে অনেক জনপ্রিয়তা পাচ্ছি বা এখানে সাকসেস রেশিওটা একটু তাড়াতাড়ি হচ্ছে বা এখানে পরিশ্রমটা আমি নিজে স্বাচ্ছন্দ্যবোধের জায়গা থেকে খুব শর্টলি আমি আমার মতো করে মার্কেটিংটা করতে পারি। ওকে, 4 নম্বর পয়েন্ট আসছে যে নো কম্পিটিশন স্ট্রেস। দ্যাট মিনস আসলে এই যে স্ট্রেসের কথা বলছি, চাপ, বাংলাতে চাপ, চাপটা বলতে কি বোঝাই? ধরে নেন আমি ইউটিউবে এসেও সার্ভিস প্রোভাইড করব, আমি ডেফিনেশনটা দিচ্ছি এমনভাবে যেন আপনি মার্কেট প্লেসের সাথে তুলনা করেন। কেননা মার্কেট প্লেসেই হচ্ছে আমাদের একমাত্র কম্পিটিটর আউট অফ মার্কেট প্লেসে। সো আমরা যখন মার্কেট প্লেস দিয়ে যখন কম্পেয়ার করবো তখন খুব সহজে এই জিনিসটা বুঝতে পারবো। মার্কেট প্লেসে ধরে নিন ইউটিউব এসও 10 থেকে আপনি হচ্ছে $30 মতন সবাই একটা ভিডিও এসওর জন্য সার্ভিস প্রোভাইড করতেছে। তাহলে আপনার চিন্তা আসে যদি আমি $30 একটা ভিডিও এসিও সার্ভিস প্রোভাইড করি সেক্ষেত্রে আসলে আমি অ্যাডিশনাল অনেক কিছু দিব, এবং $10 যদি সার্ভিস প্রোভাইড করি তাহলে আমি অ্যাডিশনালি আসলে এই সার্ভিসগুলো প্রোভাইড করব। কখনো আপনি ভাবেন না যে আসলে একটা ভিডিওর জন্য আমি কখনো $100 চার্জ করব। কারণ কি এই যে মার্কেট প্লেসে যে গিগগুলো থাকে বা যে গিগগুলো আমরা দেখি রিসার্চ করার ক্ষেত্রে, যে সবাই তো আসলে $10 থেকে $30 মধ্যে গিগ দিয়েছে, তো আমাকেও কিন্তু $10 থেকে $30 মধ্যে গিগ দিতে হবে। কেউ হয়তো বা থিঙ্কিং করে যে আমি যদি $5 বা $10 দিকে গিগ দিই বা বেসিক প্রাইসটা শুরু করি তাহলে হয়তো বা অনেক ক্লায়েন্ট কাজ পাবো বা অনেক কিছু পাবো। আবার অনেকে চিন্তা করে যে না আমি আসলে কোয়ালিটি ফুল সার্ভিস প্রোভাইড করা ট্রাই করবো, সো আমি $30 দিয়ে বেসিক প্রাইসটাই শুরু করব পার ভিডিওর জন্য। তো এই যে একটা জায়গা, এই জায়গা থেকে দুইটা থিঙ্কিং বা দুইটা কনসেপ্ট কিন্তু একজনের মনে কিন্তু চলে আসে অটোমেটিকলি। কীভাবে আসতেছে যে আমি আসলে $30 দিব নাকি $10 দিব নাকি $15 দিব না $20 দিব, একটা থিঙ্কিং আসে। বাট আউট অফ মার্কেট প্লেসে আসলে অবস্থা বুঝে ব্যবস্থা, বাংলা কথা। কেন এই কথা বললাম জানুন, একজন বিজনেস ওনারের সাথে যখন আমরা কনভারসেশনে জড়াবো, কথা বলবো, তখন আমরা বুঝতে পারবো সে কত ডলার দিয়ে আমাকে কাজ করায় নিতে ইচ্ছুক বা স্বাচ্ছন্দ্য বোধ করতে ইচ্ছুক। কারণ একজন বিজনেস ওনার এমনও হতে পারে সে $10 মধ্যে তার ক্যাপাবিলিটি আছে $10, সো আমাকে $10 মধ্যে যদি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি তাহলে কাজ করব। অনেক বিজনেস ওনার আছে যে থাম্বনেইল ইউটিউবে শো করতে হবে, একটা রাইট অডিয়েন্স কাছে পৌঁছাতে হবে, অ্যাডভার্টাইজিং করতে হবে, এছাড়াও আনুষঙ্গিক অনেক জিনিস দিয়ে অনেক সার্ভিস প্রোভাইড করে আমরা হয়তো বা একটা ক্লায়েন্টের কাছ থেকে $30-40 চার্জ করতে পারি। এটা ক্লায়েন্ট বুঝে বা আসলে তার প্ল্যাটফর্ম বুঝে। তারা এমনও রিকমেন্ড থাকতে পারে যে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে পার ভিডিওতে আপনার 2000 থেকে 3000 ভিউজ আনতে হবে। তো এরকম ভিউজ যদি আনতে হয় বা অ্যাডভার্টাইজিংয়ে যেতে হয়, তো অ্যাডভার্টাইজিংয়ের জন্য তো আপনি অ্যাডিশনাল চার্জ করতেছেন, এসিওর জন্য অ্যাডিশনাল চার্জ করতেছেন, ইভেন ইউটিউবের চ্যানেল অপটিমাইজেশনের জন্য অ্যাডিশনাল চার্জ করছেন। দ্যাট মিনস সব কিছু মিলে কম্পেয়ার করে আপনি চার্জটা ধরেছেন যে পার ভিডিও আমি $30 করে করবো এবং অ্যাডিশনাল বোনাস হিসেবে আপনার এই সার্ভিসগুলো আমি প্রোভাইড করবো টোটালি ফ্রি। তার মানে এই স্টেজটা কিন্তু ওই যে দুইজনের মধ্যে, কারণ মার্কেট প্লেসে কি হচ্ছে অনেকগুলো গিগ দেখা যাচ্ছে, একজন
বায়ার এসে কিন্তু অনেকগুলো গিগ দেখে তারপরে কিন্তু যে গিগে সে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছে, কমফর্ট ফিল করছে, প্রাইস সেগমেন্ট থেকে শুরু করে কোয়ালিটি এবং আপনার রিভিউ দেখে বা অ্যাকাউন্টের রিভিউ দেখে তখন কিন্তু আপনাকে অর্ডার করতেছে। বাট আউট অফ মার্কেট প্লেসে কমিউনিকেশনটা বা কথাবার্তা হচ্ছে আমার এবং আপনার মধ্যে। তো আমার এবং আপনার মধ্যে হলে এখানে থার্ড পার্টি কোনো পার্সন বা কেউ এই কথাগুলো শুনছে না বা দেখতেছে না। বাট এই সুযোগটাই কাজে লাগে আমরা কি করতেছি, আমাদের মতন আসলে প্রাইসটাও যেমন টেবিলটাও ঠিক রাখতেছি, সার্ভিসটাও কাস্টমাইজেশন করে সুন্দর করে একটা কিন্তু ব্রড এবং বড় একটা সার্ভিস প্রোভাইড করা ট্রাই করে থাকে আর কি। ওকে, এখন আসেন যে ব্র্যান্ড বিল্ডিং অপরচুনিটি। ব্র্যান্ড বিল্ডিং অপরচুনিটি, মানুষ আসলে মনে করে যে আসলে মার্কেট প্লেসে মনে হয় যে আসলে একটা ব্র্যান্ড তৈরি করা যায়, বাট আউট অফ মার্কেট প্লেসে তৈরি করা যায় না। এটা সম্পূর্ণ ভুল। আপনি এসিওর একটা থিঙ্কিং লেখছেন অথবা ইউটিউবের একটা কনসেপ্ট নিয়ে আসেন এবং বিভিন্ন যে ব্র্যান্ডগুলো আছে, বিভিন্ন ব্র্যান্ডগুলো দেখেন ভালো করে যে একটা ব্র্যান্ড বা একটা ব্র্যান্ডিং তৈরি করার জন্য যে যে সকল প্ল্যাটফর্মে থাকা দরকার বা একজন বিজনেস ওনার থাকা দরকার, প্রতিটা বিজনেস ওনারই কিন্তু থাকে। অ্যাজ লুক লাইকস আপনি নিজেকে তৈরি করেন ওইভাবে যে আসলে আমাকে আউট অফ মার্কেট প্লেসে নামতে হলে বা আসলে আউটরিচ করতে হলে আসলে আমাকেও একটা ব্র্যান্ডের মতন ধরে নেন। আমি একজন বিজনেস ওনারের সাথে কাজ করছি ফ্লোরিডাতে, তার হচ্ছে সেলফোন রিপেয়ার বিজনেস, তার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, আনুষঙ্গিক সকল ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। সকল প্ল্যাটফর্মগুলো সে নিয়মিত কন্টেন্ট দিচ্ছে, পোস্ট করতেছে, ইমেজ দিচ্ছে, তাদের কাজের রিভিউ দিচ্ছে, ফিডব্যাক দিচ্ছে, ক্লায়েন্টের সাথে অ্যাকুইজিশনগুলো দিচ্ছে এবং যে কনভারসেশনগুলো হচ্ছে, ডিল কীভাবে ক্লোজ হচ্ছে, সব কিছু দিয়ে তুলে ধরতেছে। লুক লাইকস আজকে দেখেন যে যখন দারাজ প্রথমে আসে বাংলাদেশে, আমরা আসলে দারাজ এই নামটা দিয়ে বুঝে উঠতে পারি না আসলে দারাজ কী করে, কি প্রোডাক্ট সেল করে। অথচ দেখেন যে ওয়ালটন, ওয়ালটন নামটা শুনলে এখন আমরা বুঝতে পারি যে ওয়ালটন শুধুমাত্র নিজস্ব প্রোডাক্ট সেল করে। বাট দারাজের কথা চিন্তা করলে দেখেন যে তারা শুধুমাত্র নিজস্ব প্রোডাক্ট না, তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, বাট অনেকগুলো সেলারের প্রোডাক্টগুলো এক জায়গাতে একটা প্লেসমেন্টে নিয়ে এসে তারা কিন্তু প্রমোট করতেছে দারাজ। তো এই যে ব্র্যান্ডের যে অপরচুনিটিটা, সেই ব্র্যান্ডের অপরচুনিটিটাকে আমাকেও নিতে হবে বা আপনাকেও নিতে হবে। কীভাবে নিতে হবে? আমাকে যখন আউটরিচ করবো, আসলে আমি কোথায় আউটরিচ করবো? ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা লিঙ্কডইন, যেখানে হোক না কেন, সকল জায়গায় সকল প্ল্যাটফর্মে আমাকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। এবং আসলে আমি কী নিয়ে কাজ করি, কাদের সাথে কাজ করছি, কোন লোকেশনে কাজ করছি, আসলে কাজের ফিডব্যাকগুলো কেমন, এগুলোর রিয়েল লাইফ স্ক্রিনশট সহ আমাকে কন্টেন্ট লিখে নিয়মিত পোস্ট করতে হবে মানুষের ট্রাস্ট অর্জন করার জন্য। যখন এইভাবে স্টেপ বাই স্টেপ যখন 2-4 জন মানুষের সাথে কাজ করবেন, আস্তে আস্তে তাদেরকে অপরচুনিটি দিবেন যে তুমি রেফার করো, এইভাবে আস্তে করে আস্তে আপনাকে বাড়াইতে হবে, আপনার ক্যাপাবিলিটি বাড়াতে হবে। ইভেন আপনার যে ওয়েবসাইটটা থাকবে, আমরা যখন নেক্সট ক্লাস পার্সোনাল ব্র্যান্ডিং উইথ পোর্টফোলিও যখন এই ক্লাসগুলো পাবো বা দেখবো, তখন আসলে বুঝতে পারবো যে ব্র্যান্ডিংয়ের যে অপরচুনিটিটা আসলে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ওয়েবসাইটে কতটা গুরুত্বপূর্ণ, তখন আমরা এটা একটু ডিপলি একটু রিসার্চ করে বের করতে পারবো। ওকে, এবার আসি 6 নম্বর পয়েন্ট, ডিফারেন্ট ওয়ে টু আর্ন মানি। তার মানে কি? ডিফারেন্ট ওয়েজ টু আর্ন মানি। ইতিমধ্যে যারা আমাকে ফলো করেন, আপনি দেখবেন মাঝে মধ্যে যে আমি ইটসেতে কিছু কাজ করি বা আবার হচ্ছে ইটসে নিয়ে একটু কয়েকদিন পোস্টস দিয়েছিলাম, দেখলে ফলো করলে। তো ইটসে জিনিসটা কি? ইটসে হচ্ছে লুক লাইকস আপনি বাংলাদেশের দারাজ মার্কেট প্লেসের মতন, যেখানে আমি প্রোডাক্ট সেল করি। তো আমার যে এক ক্লায়েন্টটা ছিল, সেটা ওনার নিউ ইয়র্কের লোকেশন, ওনার প্রোডাক্ট, বাট ওনার প্রোডাক্ট উনি ওয়েবসাইটের মাধ্যমে সেল করতো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, বাট কোনো কারণে ওয়ার্ডপ্রেসে সে ভালো সেল করতে পারেনি বা সে অপরচুনিটিটা নিতে পারেনি। সে অ্যাডভার্টাইজিং যাক দিয়ে করাক না কেন, সে ভালো একটা অপরচুনিটি দিতে পারেনি। যখন আমি বললাম যে ইটসেতে আসেন আপনি, ইটসেতে আসার পরে, এটা আমি একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি, ইটসেতে আসার পরে আপনি হচ্ছে 50%, আমি 50%, যেটা সেল হবে আমাদের প্রোডাক্ট প্রাইসের চাইতেও একটু প্রোডাক্ট প্রাইস বেশি রাখবো, কারণ ইটসের প্রোডাক্ট প্রাইসগুলোর সাথে সামঞ্জস্য রেখে আমাকে প্রোডাক্ট প্রাইস দিতে হবে। বাট আমাদের ওয়েবসাইটে যে প্রাইসটা ছিল, সেটা প্রাইসটা একদমই নগণ্য। তো আমরা যখন প্রোডাক্ট লিস্টিং করা শুরু করলাম, এখান থেকে ভালো যখন সেল জেনারেট হলো, তার সাথে একটা ভালো কমিউনিকেশন রিলেশনশিপ এবং একটা কন্ট্যাক্ট চলে গেলাম যে প্রোডাক্টস পার প্রোডাক্ট পড়তে আমাকে কমিশন দিতে হবে বা আমি কাজ করবো আমার ইন থেকে। তো এই যে অপরচুনিটিগুলো, ইভেন আমি যখন পেপালে অনেকগুলো, বাংলাদেশে দেখবেন, ভালো করে দেখবেন যে পেপালে অ্যাভেলেবল না, বাট পেপালে যে পেমেন্টগুলো আসে, আসলে কিছু ক্লায়েন্ট আছে যে পেপাল ছাড়া তার কিছু বুঝে না, পেপাল ছাড়া তারা পেমেন্ট দিতে ইচ্ছুকই না।
তখন আমাকে বাধ্য হয়ে কী করতে হয়, এই যে ক্লায়েন্টের সাথে যে রিলেশনশিপ হয়ে গেছে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু তার পেপ্যালটা ইউজ করে কিন্তু পেমেন্টটা নিচ্ছি। ইভেন তখন পেপ্যালটা যখন পেমেন্টটা নেওয়া হয়ে যাচ্ছে, দেন আমি কিন্তু ওই পেমেন্টটা ওয়েস্টার্ন ইউনিয়ন অথবা ওয়াইজের মাধ্যমে সেটা কিন্তু আমি বাংলাদেশে বসে থেকে কিন্তু রিসিভ করতে পারছি। দ্যাটস অনলি, সব কিছুই কিন্তু রিমোটলি কন্ট্রোল হচ্ছে কোথায় থেকে, শুধুমাত্র কনসেপ্ট এবং রিলেশনশিপের উপর ডিপেন্ড করেই কিন্তু একটা সম্পর্ক তৈরি করে কিন্তু আমি এখানে কিন্তু এগিয়ে যাচ্ছি। তো এই জিনিসটা এখানে বোঝানো যাচ্ছে যে ডিফারেন্স ওয়েস টু আর্ন মানি। এছাড়াও আরও আনুষঙ্গিক অনেক কিছু আছে যেটা আসলে ডিপলি আস্তে আস্তে যখন জানবো বা একটু করে ডিপলি যখন ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে শুনবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। কাস্টমাইজ ক্লায়েন্ট টার্গেটিং, আসলে কাস্টমাইজ ক্লায়েন্ট টার্গেটিং বলতে কি বোঝাচ্ছে দেখেন, আমি যে এজেন্সিতে আছি সেই এজেন্সিতে মোস্ট অফলি যে কাজগুলো সেটা হচ্ছে সেলফোন রিপেয়ার বিজনেস নিয়ে কাজ করে, সেলফোন রিপেয়ার বিজনেস নিয়ে কাজ করে। এখন আমি স্পেসিফিক যখন মার্কেট প্লেসে কোনো একটা গিগ দিব সেলফোন রিপেয়ার স্পেসিফিক, হয়তো বা ফেসবুক অ্যাডভার্টাইজিং অথবা ইউটিউবে, সো যেটাই দিই না কেন, আমি তো আসলে কখনো কম্পেয়ার করবো না যে শুধুমাত্র সেলফোন রিপেয়ার বিজনেস এই বিজনেস ক্যাটাগরির মানুষজনই শুধু আমার গিগে অর্ডার করুক। আমরা কমপ্লিটলি কি কমপ্লিট করব, আমরা আসলে এমনভাবে সার্ভিস বা গিগটা রিপ্রেজেন্ট করি আসলে যে কোনো ইন্ডাস্ট্রির মানুষজন যেন আমার গিগে এসে যদি ভালো লাগে সে তখন সে পারচেস করে আমার সার্ভিসটা নিতে পারবে। বাট আউট অফ মার্কেট প্লেসে আমি যদি মনে করি স্পেসিফিক একটা নিশ স্পেসিফিক আমি আগাবো অথবা বিজনেস ক্যাটাগরি স্পেসিফিক আগাবো, সো ফর দ্যাট আমি সেটা কিন্তু পারি, সুন্দর করে টার্গেট করতে পারবো সেলফোন রিপেয়ার বিজনেস। এবং আমি প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্সটা এটা কাজে লাগিয়ে আমি বলতে পারবো যে আমি প্রিভিয়াস সেলফোন রিপেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করছি এত বছর যাবত, এবং এই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনার বিজনেসটা আমি ডেভেলপমেন্ট করতে পারি, ইউটিউব এসেও করতে পারবো, ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে পারবো, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারবো, আপনার ওয়েবসাইট বানিয়ে দিতে পারবো। আনুষঙ্গিক একটা নিশ স্পেসিফিক টার্গেট করে আউট অফ মার্কেট প্লেসে খুব সহজে আগানো যায়। এবং নিশ সিলেকশনের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখবো যে আসলে নিশ সিলেকশনে কী কী জিনিসগুলো আমাকে ফলো আপ রাখতে হবে এবং ফলো আপ করতে হবে। ওকে, আমরা তাহলে কি বুঝলাম যে হোয়াট অ্যান্ড হোয়াই আউট অফ মার্কেট প্লেস কী এবং কেন, এবং এই কেনর যে উত্তরগুলো যেভাবে আমরা বোঝানোর ট্রাই করলাম বা আমি বোঝানোর ট্রাই করলাম, আপনি আসলে বুঝতে পেরেছেন যে আউট অফ মার্কেট প্লেসের বিশালতা অনেক। যদি আমরা একটু ডিপলি এবং শুরু থেকে শেষ পর্যন্ত একটা কন্টিনিউয়াস মার্কেটিং প্রসেসের মাধ্যমে যদি এগিয়ে যাইতে পারি তাহলে কিন্তু এই ফানেলটা যদি আমরা কমপ্লিট করতে পারি এখান থেকে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। ওকে, আমরা একদম লাস্ট স্টেপ যেটা, স্টেপ টু স্টার্ট সাকসেস। আসলে আউট অফ মার্কেট প্লেসে আপনাকে শুরু করতে হলে আসলে কী কী জিনিস একদম স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, সেটার খুব সহজে 8টা পয়েন্ট দেওয়া আছে। যে পয়েন্টগুলো আপনি যদি খুব সহজে দেখেন, চোখ দিয়ে বুঝলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটাকে কী বোঝাচ্ছি। তারপর আমি এক্সপ্লেনেশন করার ট্রাই করছি যে প্রথমে টার্গেট করতে হবে যে নিশ, ডিফাইন ইউর নিশ। নিশ দ্যাট মিনস আমি কখনো এটা বুঝাবো না যে একটা বিজনেস ক্যাটাগরি, যে ক্যাটাগরি গুগল ট্রেন্ডসে খুব ভালো রেজাল্ট দেখাচ্ছে বা আপনি হচ্ছে আসলে গুগল ট্রেন্ডসে ভালো রেজাল্ট দেখাচ্ছে, বা আপনি হচ্ছে কেউ একজন দেখতেছেন যে একজন ভালো এই নিশে কাজ করতেছে, ভালো কাজ পাচ্ছে, সেটা দেখে আপনি এগিয়ে যাবেন, বিষয়টা তা না। রাইট নাও এখন 2025 সাল, 2025 সালে মাঝামাঝি, এই 2025 সালে মাঝামাঝি এসে কেউ একজন সাজেস্ট করবে যে ভাই এই নিশটা নিয়ে আগান আপনার ভালো হবে, সেটা আপনাকে আসলে টেক কেয়ার করতে হবে যে এই নিশটা আসলে আপনার জন্য ভালো হবে কি হবে না। আমি এসেও করি, অবশ্যই আমার জন্য যে নিশটা ভালো হবে আপনি যখন গুগল অ্যাডভার্টাইজিং করবেন সেটা হয়তো আপনার জন্য ভালো নাও হতে পারে, আবার আপনার জন্য যে নিশটা ভালো হতে পারে বা প্রফিটেবল হতে পারে সেটা আমার জন্য নাও হতে পারে। তো আমরা নেক্সট ক্লাসে যখন আমরা নিশের ক্লাসটা দেখব তখন আসলে আমরা ডিফাইন করব যে আসলে নিশটা সিলেকশনের ক্ষেত্রে আসলে কোন কোন দিক লক্ষ্য রাখা উচিত। আমার জ্ঞানে আমি তো যতটুকু জানি অতটুকু আমি আপনাদের মাধ্যমে শেয়ার করার ট্রাই করব। ক্রিয়েট এ স্ট্রং পোর্টফোলিও, ক্রিয়েট এ স্ট্রং পোর্টফোলিও দ্যাট মিনস, খুব সহজ এবং সুন্দর ভাষাতে বুঝেন, যারা বিশেষ করে এসইও করেন, যারা বিশেষ করে এসইও করেন তারা বুঝবেন যে আসলে এসইওর কাজটা কি। এসইওর কাজটা হচ্ছে আমরা হচ্ছে কোনো একটা ওয়েবসাইট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোনো একটা ওয়েবসাইট গুগল সার্চ ইঞ্জিনে আমরা আসলে র্যাঙ্ক নিয়ে আসা। তো র্যাঙ্ক নিয়ে আসার মাধ্যমে কি হয়, ট্রাফিক জেনারেট হয়, ট্রাফিক জেনারেট হওয়ার পর কি হচ্ছে, আমি কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস বেস বিজনেস, আমি কিন্তু আমার প্রোডাক্ট বা অথবা সার্ভিস বেস বিজনেস আমি কিন্তু সেল করার জন্য আসলে গুগল র্যাঙ্ক আনার জন্য এসইও করে থাকে। তো শুধুমাত্র এসইওর যে টার্মটাই যে আসলে আমাদেরকে
ওই ক্লায়েন্টের জন্য যে করতে হবে বিষয়টা তা না, সেটা কিন্তু আমাদের জন্য করতে পারি। তো পোর্টফোলিও যে ওয়েবসাইটটা আসলে বিভিন্ন সময় যে ক্লায়েন্টের সাথে যে টেস্টিমোনিয়ালগুলো পাবো, বিভিন্ন কাজে যে ভালো ভালো রেজাল্টগুলো আসবে, ইভেন হচ্ছে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, কাদের সাথে কাজ করেছি, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, কত বছর যাবত এই জায়গাতে আছি, টোটাল নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট ভীষণ প্রয়োজন। এবং পার্সোনাল ওয়েবসাইট নট অনলি আমার নাম ডট কম, এটা ভুলে যেতে হবে। এটা একটা ব্র্যান্ড নেমও হতে পারে, কিওয়ার্ড বেস নাম হতে পারে, এবং আপনার স্বাচ্ছন্দ্যবোধের জায়গা থেকে আপনি কোনো একটা এজেন্সি ওনারের নাম দিয়েও আপনি শুরু করতে পারেন, যদি আপনার টার্গেট থাকে যে টিম ওয়ার্ক কাজ করবেন বা ব্রডলি বড় একটা চিন্তাভাবনা নিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন, এইভাবেও করতে পারেন। ওকে, 3 নম্বর পয়েন্টে আসেন যে অপটিমাইজ ইওর অনলাইন প্রিসেন্স। তার মানে বোঝাচ্ছে যে আপনাকে আসলে পৌঁছাতে হবে। খুব সহজ ভাষায় এটাকে আমি ডেফিনেশন দিয়েছি এভাবে যে আসলে আমি যেহেতু আউট অফ মার্কেট প্লেসে কাজ করব, আমি শুধুমাত্র ওই একজন মানুষকে মেসেজ করে বসে থাকবো বা একটা পোস্ট করে বসে থাকবো, বিষয়টা এমন না। যে যে জায়গাগুলোতে অপরচুনিটি আছে, ইভেন মার্কেট প্লেসেরও মার্কেটিং আমরা কোথায় করতে পারবো, আউট অফ মার্কেট প্লেসে। তো সর্বপ্রথম এই একটা ফানেলটা মনে রাখবেন। একটা মেটার ফানেল আপনারা সবাই জানেন যে মেটার ফানেলটা কীরকম, এরকম থাকে, তারপর স্ক্রল করে এসে এরকম, তারপর এরকম। প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস, প্রথমে ধরেন যে 10 লাখ মানুষের কাছে আপনি পৌঁছাচ্ছেন, এরপর টার্গেটিং না রিটার্গেটিং কি বলে যেন, তারপর হচ্ছে 5 লাখে পৌঁছাচ্ছেন, এরপরে সেলস এসে কত সেল হচ্ছে, 5টা সেল হচ্ছে। তো তার মানে কি বোঝাচ্ছে, আমরা এই মেটার ফানেল দিয়ে আগে বুঝে, যদি সহজ ভাষায় আপনি যদি বুঝতে চান যে আসলে মানুষের কাছে আগে আপনাকে পৌঁছাতে হতে হবে, সেটা আপনার ব্র্যান্ড সার্ভিস হোক, প্রোডাক্ট সার্ভিস হোক, অথবা আপনার ফ্রিল্যান্সিং সার্ভিস হোক না কেন, এরপরও আস্তে আস্তে করে সেটা ফিল্টার করে কোথায় কনভার্ট করতে হবে, সেলসে। যেটা আমি সুন্দর করে বললাম সেটা হচ্ছে ক্লায়েন্টে কনভার্ট করতে হবে। কীভাবে কনভার্ট করতে হবে, প্রতিটা জায়গায় স্টেপ আছে। অনেকেই প্রশ্ন করে যে আসলে মানুষকে মেসেজ করায় হয়তোবা আউট অফ মার্কেট প্লেসে মূল কাজ, বিষয়টা না না। মেসেজ করা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসের সর্বশেষ বা লাস্ট স্টেপ। সেলসের এবং হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার জন্য আসলে আমরা মেসেজ করে থাকি। বাট এই যে ক্লায়েন্ট যেটা বলতেছি বা বিজনেস ওনার বলছি, তাকে কোথায় থেকে ফাইন্ড আউট করলাম, কেন ফাইন্ড আউট করলাম, কেন আমার থেকে সার্ভিস নেবে, আসলে আমার এই সার্ভিসটা এখন তার প্রয়োজন কি না, এই যে টাইম ম্যানেজমেন্ট বা সব কিছু যে ফিল্টারেশন যে জিনিসটা দেখতেছেন, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে বুঝে ট্রাই করবো, প্রতিটা এই টপিক বেস দেখার ট্রাই করবো। তো যখন এই জিনিসগুলো আসবে তখন আপনি বুঝতে পারবেন। বাট আপনারা আজকে থেকে বলে যাবেন যে মেসেজ করা যে কেউ করতে পারবে। আপনি যদি প্রপার লিড বের করে কাউকে প্রোভাইড করেন যে ভাই এই মেসেজটা দেন, এই মেসেজটা দেন, এই মেসেজটা দেন, তাহলে খুব সহজে পাবেন। আর টেমপ্লেটটা সম্পর্কে একটা পুরো ক্লাসই থাকবে। তো ওই ক্লাসে আমরা আসলে বুঝতে পারবো যে টেমপ্লেটটা কীভাবে কাস্টমাইজেশনটা করবো। ওকে, নেটওয়ার্কিং অ্যান্ড রেফারেল সিস্টেম। তো নেটওয়ার্কিং অ্যান্ড রেফারেল সিস্টেম বলতে কি বোঝালাম, যে এই যে অপরচুনিটি, ধরেন এক্সিস্টিং কোনো একটা ক্লায়েন্টের সাথে আমি কাজ করতেছি, ওই ক্লায়েন্ট তার ফ্রেন্ড বা তার ফ্যামিলি বা আদার্স কোনো একটা কমিউনিটিতে আমাকে রিপ্রেজেন্ট করার ট্রাই করলো, বা হচ্ছে তার ফ্রেন্ডকে বললো যে আমার কাছে শিমুল রানা খুব ভালো এবং ট্রাস্টেড, সে এসেও ভালো পারে, তুমি তোমার ওয়েবসাইটটা ইস্যু করে নিতে পারো। এই যে নেটওয়ার্কিংটা, ক্লায়েন্টের সাথে যে নেটওয়ার্কিংটা হবে, সেইখানে কিন্তু আমরা কিন্তু একটা অপরচুনিটি পাবো। এই অপরচুনিটি আমাকে নেওয়ার জন্য ক্লায়েন্টকেও কিন্তু আমাকে অপরচুনিটি প্রোভাইড করতে হবে। কীরকম, যে তুমি যদি আমাকে এক্সিস্টিং বা অথবা নিউ কোনো ক্লায়েন্ট আমাকে মেক করে দিতে পারো বা জেনারেট করে দিতে পারো তোমার ফ্রেন্ড সার্কেলে বা তোমার হচ্ছে এরিয়াতে, সেক্ষেত্রে আমি তোমাকে কোনো একটা সার্ভিস ফ্রি অফার করব, অথবা আমি এখান থেকে কিছু একটা কমিশন দিতে পারবো, যেটাকে আসলে লুক লাইকস একটা নেটওয়ার্কিংয়ের মধ্যে রাখলে হয়তো বা আপনি এখান থেকে তাকে যেমন বেনিফিট দিচ্ছেন, আপনি তার থেকেও একটা বেনিফিট নিতে পারবেন। কন্টেন্ট মার্কেটিং, আসলে কন্টেন্ট মার্কেটিং খুবই জনপ্রিয় এবং সবাই অনেকে বলে যে কন্টেন্ট ইজ কিং, যেটা আমরা সকলে বাংলা ভাষায় বুঝে থাকি। আসলে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য কন্টেন্ট, সেটা ভিজুয়াল হোক অথবা ইমেজ দিয়ে হোক অথবা লিখে হোক না কেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কন্টেন্টটা আসলে অর্গানিকভাবে আমাদেরকে নিয়মিত কিন্তু প্রমোট করতেছে। লুক লাইকস রাইট নাও দেখেন যে ফেসবুকে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলেও আপনি কিন্তু এখন দেখতে পাবেন যে আসলে আপনার কন্টেন্টটা কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে, কেমন রিচ হচ্ছে, কেমন ইমপ্রেশন হচ্ছে, ফলোয়ার্সের কাছে কতজন পৌঁছাচ্ছে, নন ফলোয়ার্সের কাছে কতজন পৌঁছাচ্ছে। এই ফেসবুকের একটা প্ল্যাটফর্মে কিন্তু এতগুলো সেগমেন্ট কিন্তু চলে আসছে রাইট নাও, যাদের প্রফেশনাল ড্যাশবোর্ড আছে। তো কন্টেন্টের মাধ্যমে আমি খুব সহজে বুঝতে পারতেছি যে আসলে আমাকে প্রথমে পৌঁছাতে হবে। এই যে কন্টেন্ট মার্কেটিং কেন করব, কেন করা উচিত, এগুলো প্রতিটা টপিকেই ক্লাস থাকবে। তো আশা করি ক্লাসগুলো নিয়মিত দেখবেন এবং এই এই যে প্লে লিস্টটা থাকবে, প্লে লিস্টটা দেখবেন। এবার আসেন যে পেইড অ্যাডভার্টাইজিং বলতে কি বোঝাচ্ছি, আসলে বাংলাদেশ বা লোকাল মার্কেট প্লেস,
লোকাল যে মার্কেট প্লেস বর্তমানে যে ফেসবুকের যে অ্যাডভার্টাইজিং যে জিনিসটা, যেটা বুস্ট বলেন আপনারা বা ক্যাম্পেইন বলে অনেকে, যেটা সুন্দর ভাষায় ক্যাম্পেইন এবং সহজ ভাষায় বুস্ট। অনেকে ব্যবসায়ী বুস্ট ছাড়া কিন্তু বুঝে না। তো এই বুস্টের যে বিষয়টা আছে, এই জিনিসটা কিন্তু আসলে আমরা কিন্তু পেইড অ্যাডভার্টাইজিং কোথায় কাজে লাগাতে পারি? আমার ওই পার্সোনাল ব্র্যান্ডিংয়ে কাজে লাগাতে পারি, যে আমি একটা প্রোডাক্ট বেস বা সার্ভিস, আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমাকে ক্লায়েন্ট প্রয়োজন, আমি যদি অ্যাডভার্টাইজিং করে অন্যজনের অ্যাডভার্টাইজিং করে তাকে যদি প্রফিট এনে দিতে পারি, তো আমার অ্যাডভার্টাইজিং করে কেন আমি আমার প্রফিট আনতে পারতেছি না? এই প্রশ্নটা যখন নিজের কাছে করবেন তখন আপনি বুঝতে পারবেন। ওই পর্যায়ে যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, পেইডটা একটু অপেক্ষা করতে হবে। দু একটা ক্লায়েন্ট যখন পাবেন, টাকা পয়সা যখন জমাতে পারবেন, তখন আপনি আস্তে আস্তে পেইডের দিকে আপনি মুভমেন্ট করতে পারবেন, যে হ্যাঁ, আমি কোনো একটা স্পেসিফিক লোকেশন বেস আমি পেইড অ্যাডভার্টাইজিং করে দুইটা যদি ক্লায়েন্ট পাই এবং সেই জায়গা থেকে যদি আমি ভালো কিছু বেনিফিট করতে পারি, তাহলে আমি এখান থেকে ওই অ্যাডভার্টাইজিংয়ের কস্টটাও উঠে আসছে, প্লাস আমারও ক্লায়েন্ট যে নাই ভাই, ক্লায়েন্ট পাই না, এই কথাগুলো থেকে আমরা বের হতে পারবো। পেমেন্ট মেথড আউট অফ মার্কেট প্লেসে আসলে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে পেমেন্ট করে থাকে। তো এই যে পেমেন্ট যে মেথডগুলো আছে, জনপ্রিয় যতগুলো পেমেন্ট মেথড আছে, সকল পেমেন্ট মেথড সম্পর্কে আমাদেরকে ডিপলি একটা নলেজ থাকা দরকার 100%। ওয়াইজে পেমেন্ট নিতে হলে আসলে কী কী তথ্য দিতে হবে, কী কী তথ্য প্রোভাইড করতে হবে, ইমেল দিতে হবে নাকি ইনভয়েস দিতে হবে, নাকি ফোন নম্বর প্রোভাইড করতে হবে, ওয়েস্টার্ন ইউনিয়নে অ্যাকাউন্ট করা লাগবে কি লাগবে না, রেমিডিতে আসলে বিকাশে টাকা নেওয়া যায় কি যায় না, ট্যাপ ট্যাপ সেন্টে আসলে ব্যাংকে টাকা দিতে কতদিন সময় লাগে, এই যে আনুষঙ্গিক সকল বিষয়গুলো আমরা জানবো কোথায়? পেমেন্ট মেথড এই একটা ক্লাসে। তো এই একটা ক্লাসে আমরা কি জিনিসটা ক্লিয়ার হবো যে আসলে আউট অফ মার্কেট প্লেসে যে কাজ টাজ যাই করি না কেন ভাই, আমাকে তো আসলে পেমেন্ট নেওয়ার একটা সঠিক বা রাইট গেটওয়েটা দরকার। ধরে নিন পেপালে পেমেন্ট করতে চাচ্ছি, বাট আমার কাছে পেপাল নাই, বাট পেপালের অল্টারনেটিভ আমি জুম সার্ভিসটা থেকে কিন্তু আমরা পেমেন্ট নিতে পারি আজ বাংলাদেশে। সো আমাদেরকে একটা ভালো একটা নলেজ থাকা দরকার কোথায়? পেমেন্ট মেথড সম্পর্কে। কারণ ইতিমধ্যে অনেকেই দেখবেন যে কোর্স শেষ করে আসছেন বা অনেকেই কাজ করতেছেন, বাট অনেক পেমেন্ট মেথড সম্পর্কে জানা নাই, তথ্য দিতে জানেন না, ভুল হয়ে যাচ্ছে। তো এই যে ভুলগুলো যেন না হয়, সেই জিনিসগুলো আমরা দেখার ট্রাই করবো। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে এবং প্রথম ক্লাসে সবাইকে উপস্থিত থাকার জন্য। একটা জিনিস মনে রাখবেন, যেটাই করেন না কেন, যাই কিছু করেন, যা কিছু রিসার্চ করেন, সর্বপ্রথম আপনাকে নিজে থিঙ্কিংয়ে ভাববেন, দেখবেন, বুঝবেন, যেটা আপনার কাছে মনে হবে যে রাইট, সেটা করার ট্রাই করবেন। সেটা আমি হই বা আরেকজনের হোক বা আরেকজনের ভিডিও দেখে হোক না কেন। বাট জিনিস একটা, নিজের প্রতি কনফিডেন্স রাখবেন। কারণ নিজের প্রতি কনফিডেন্স যদি না থাকে, কনফিউশন যদি থাকে, আপনি যারই কাজ দেখেন না কেন, যার ভিডিও দেখেন না কেন, যেখানেই কোর্স করেন না কেন, ওই কনফিডেন্স না থাকার কারণে আপনি আগাতে পারবেন না। আউট অফ মার্কেট প্লেসে কনফিডেন্স রাখতে হবে, ধৈর্য নিয়ে কাজ করতে হবে এবং নিজের প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে যে আমি কোয়ালিটি কোয়ান্টিটি দুইটা ধরনের সার্ভিস প্রোভাইড করি। এটা অবস্থা বুঝে আমি আসলে মানুষ বুঝে সার্ভিস প্রোভাইড করব। তো ধন্যবাদ আজকের ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা নতুন এবং বিগিনার আছেন, শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন, সবাইকে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এবং আপনি আপনার যে প্রবলেমগুলো ফেস করতেছেন, আপনি রাইট নাও কোন টপিকের উপর আসলে ভিডিও চাচ্ছেন, স্পেসিফিক কোনো যদি প্রবলেম থাকে, নোট ডাউন থাকে, তাহলে আমাকে মেইল করতে পারেন, অথবা আমাকে কমেন্টে লিখতে পারেন, অথবা আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি আমাকে মেসেজ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।